ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। নমস্কার, সবাইকে দাস কোচিংয়ে স্বাগত। ওয়েলকাম টু দাস কোচিং। আজকে আলোচনা করব বিএড ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিকাম কোর্স 1.1.1 চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপের টপিক লিস্ট ডাউন ফিউ ক্লাসরুম লার্নিং সিচুয়েশনস ইনভলভিং ইনসাইটফুল লার্নিং। আমরা কিছু ক্লাসরুমকে এখানে ক্লাসরুমকে বেছে নিব, ক্লাসরুম স্টুডেন্টকে বেছে নিব যাদের মধ্যে ইনসাইটফুল লার্নিং যে অন্তর্দর্শনমূলক শিখন সেটা প্রয়োগ করে আমরা সেখান থেকে তথ্য সংগ্রহ করব এবং একটা সিদ্ধান্তে পৌঁছাবো। এ হচ্ছে প্র্যাকটিকাম। তো এই প্র্যাকটিকাম করার আগে আগের মতন আমরা পয়েন্টগুলো দেখে নিই যে প্র্যাকটিকামটি কি কি পয়েন্টে আমরা করব। তো সবার আগে যেটা বলার যে আমাদের দাস কোচিং এর যে ক্লাসগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে আমাদের ক্লাসগুলো নোটিফিকেশন আপনি সবার প্রথম পেতে পারেন। আর আর হ্যাঁ, অবশ্যই যদি আপনার মনে কোনো কোশ্চিন থাকে কমেন্ট সেকশন কমেন্ট করতে ভুলবেন না। এবং আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন, দাস কোচিং এর সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমরা বিস্তারিত এই প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করি ফরম্যাট ওয়াইজ এবং সহজ ভাষায়। পয়েন্টগুলো দেখবো। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে ভূমিকা। ভূমিকা কাজের প্রক্রিয়া নির্বাচন, তারপরে কাজের প্রক্রিয়া নির্বাচনের মধ্যে শ্রেণী নির্বাচন, কৌশল নির্বাচন, পর্যবেক্ষণের স্থান নির্বাচন, পর্যবেক্ষণের ধরন নির্বাচন, পর্যবেক্ষণের পদ্ধতি নির্বাচন, তারপর তথ্য সংগ্রহ, শিখন পরিস্থিতির তালিকা, সেখানে বিষয় নির্বাচন, নির্বাচিত স্থান, শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ। শিক্ষার্থীর কাজের মধ্যে প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল, চতুর্থ দল, 4টা দল ভাগ করা হয়েছে। সেই 4টা দলের কাজগুলো সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণের মধ্যে বিষয়, নির্বাচিত শিক্ষার্থী, শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ, তারপরে মূল্যায়ন, উপসংহার, রেফারেন্স। এই মোটামুটি এই কটা পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে এবং সেই পয়েন্টের উপর বেস করে আমরা সহজ ফরম্যাটে আমি এই জিনিসটা বুঝিয়ে দেব। আশা করি প্র্যাকটিকামটি করতে কোনো রকম সমস্যা হবে না। এত খুবই সহজ প্র্যাকটিকাম। আপনি যে স্কুলে আপনি ভিজিট করবেন ফার্স্ট সেমিস্টারে, যে স্কুল বেসে প্র্যাকটিকামটি করবেন সেই স্কুল বেসে প্র্যাকটিকামটি কিভাবে করবেন সেই ফরম্যাটটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে ভূমিকা। এই ভূমিকার মধ্যে অন্তর্দৃষ্টি, অন্তর্দর্শন কি সেই সম্পর্কে এখানে লিখতে হবে। অন্তর্দর্শন হলো হঠাৎ কোনো বিষয়ে অর্থ বোঝা বা সমস্যা সমাধানের প্রক্রিয়া। যেমন ধরুন যে আপনাকে এমন একটা প্রশ্ন করলো যে প্রশ্নের উত্তরটা আপনি প্রথমে পারছেন না, এবার তাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, অনেকক্ষণ ধরে ভাবছেন, ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো যে প্রশ্নের উত্তরটা এরকম হতে পারে। যেমন একটা কোয়েলের পরীক্ষা শিম্পাঞ্জিকে নিয়ে সুলতানকে হয়েছিল। তাকে দুটো লাঠি জোড়া দিয়েছিল এবং ঝোলানো কলা সংগ্রহ করতে বলা হয়েছিল। সে তখন প্রথমে পারছে না এভাবে করতে করতে হঠাৎ করে সে লাঠিগুলো জয়েন যুক্ত করে আহ কলাগুলো পেরে নেয়। তো এইভাবে তার হঠাৎ করে চিন্তাটা হচ্ছে অন্তর্দৃষ্টি। এটা প্রথমে লিখতে হবে। কাজের প্রক্রিয়া কিভাবে আমরা প্র্যাকটিকামটি করব। এবার প্র্যাকটিকামটি করার যে কাজ, শ্রেণী নির্বাচন। এইখানে মোটামুটি দুটো ক্লাসকে নির্বাচন করতে হবে। একটা হচ্ছে পঞ্চম শ্রেণী, একটা দ্বাদশ শ্রেণী। এটা উদাহরণ হিসেবে বলা হয়েছে। এখানে আপনার পছন্দের দুটো শ্রেণীকে আপনি নির্বাচন করবেন। এটা একটা ডেমো হিসাবে বলা হচ্ছে প্র্যাকটিকামটি কিভাবে করবেন। ডেমো ফরম্যাট বলতে পারেন। এবার আপনি এই ফরম্যাটের উপর বেস করে আপনি নিজেও ফরম্যাট তৈরি করতে পারেন বা এটাও ফরম্যাটটা আপনি সাজিয়ে নিতে পারেন। এটা মোটামুটি করে দেওয়া হয়েছে, আপনি এটাকে সাজিয়ে নিতে হবে আপনাকে। এবার দুটো শ্রেণীকে নির্বাচন করা হয়েছে। নেক্সট হচ্ছে কৌশল নির্বাচন। কোন স্ট্র্যাটেজি আপনি ইউজ করবেন এই প্র্যাকটিকামটি করার জন্য। এটা পর্যবেক্ষণ কৌশল, যেটা সর্বপ্রথম সহজ কৌশল, সেই কৌশলকে এখানে নির্বাচন করতে হবে যে আপনি পর্যবেক্ষণ করছেন শিক্ষার্থীরা কি করছে, তাদেরকে কাজ দেওয়া হলো, সেই কাজটা সে আদৌ পূরণ করছে কিনা, এর সমস্ত কিছুকে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণের স্থান কি? ক্লাস চলাকালীন
শ্রেণীকক্ষে নির্বাচন করা হয়েছে। অর্থাৎ এমন সময় পর্যবেক্ষণ করতে হবে সেটা ক্লাস চলাকালীন সময়। আপনি কোনো ক্লাস চলছে বা তাদেরকে দিয়ে ক্লাস করাচ্ছেন, হ্যাঁ, এমন একটা সিচুয়েশনে আপনি চুপচাপ বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন, তাদেরকে এমন ধরনের প্রশ্ন করলেন যে প্রশ্নের উত্তর তারা ভাবছে বা চিন্তা করছে, সেই সময় আপনি চারিদিকে শিক্ষার্থীদের মধ্যে আপনি পর্যবেক্ষণ করলেন, পর্যবেক্ষণের মধ্য দিয়ে আপনি সিদ্ধান্তে পৌঁছালেন। পর্যবেক্ষণের ধরন নির্বাচন, পর্যবেক্ষণটা কি ধরনের হবে, এটা গুপ্ত পদ্ধতি, যেটা আমরা খুব সহজে ইউজ করি নির্বাচনের ক্ষেত্রে। গুপ্ত পদ্ধতি কাউকে কিছু বলবেন না। হ্যাঁ, এখানে কাউকে কিছু বললেন না, কিন্তু আপনি মনে মনে স্থির করলেন বা মনে মনে আপনি ডায়েরির মধ্যে লিখছেন কারো যে শিক্ষার্থী সম্পর্কে আপনি যা তথ্য পাচ্ছেন সেই তথ্যটা লিখে রাখছেন গুপ্তভাবে। কেউ সেটা জানবেন না, কেউ সেটা আপনি প্রকাশ হবে না। আর ৫ নম্বর, পর্যবেক্ষণের পদ্ধতি নির্বাচন। কোন পদ্ধতি? এটা অসংগঠিত পর্যবেক্ষণ পদ্ধতি। অসংগঠিত, সংগঠিত না, অসংগঠিত পর্যবেক্ষণ পদ্ধতি এখানে নির্বাচন করা হয়েছে। এবার আমরা তথ্য সংগ্রহ করব। তথ্য সংগ্রহ করতে কি? এখানে তথ্য সংগ্রহ করতে গেলে এখানে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে শিখন পরিস্থিতি তালিকা। পরিস্থিতি ১, প্রথম সিচুয়েশন একটা হচ্ছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, বিভাগ, অংশগ্রহণকারী শিক্ষার্থীর নাম। আমি এখানে প্রথমে আপনারা দেখেছেন হয়তো যে ৪টা দলে ভাগ করা হয়েছে এখানে। তো এইখানে আরেকটা ফরম্যাট হতো, দিলে ভালো হতো, এটা দেওয়া হয়নি। আমি বলে দিচ্ছি। এখানে আরেকটা ফরম্যাট করবেন, সেটা হচ্ছে স্কুল ইনফরমেশন বলে একটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে স্কুল ইনফরমেশন বলে আরেকটা ফরম্যাট করবেন, ঠিক আছে? সেখানে আপনি স্কুলের নাম সেখানেও দিতে পারেন, স্কুলের নাম, শ্রেণী দিলেন। এখানে যে শ্রেণীগুলো আপনি নির্বাচন করেছেন, দুটো শ্রেণী নির্বাচন করেছেন। একটা ক্লাস 5 আর একটা ক্লাস 10 বা 12। দুটো শ্রেণীকে নির্বাচন করা, সে দুটো শ্রেণীর নাম এবং কতগুলো দল নির্বাচন করেছে সেই দলটাও এখানে উল্লেখ করে দিতে পারেন প্রথমে। না হলেও কোনো সমস্যা নেই। না হলেও আপনি পরের স্টেপগুলোতে আপনি সেখানে দিতে পারবেন। তাতে কোনো সমস্যা নেই। এবার আসছি, প্রথম পরিস্থিতিটা লিখলেন, কতজন অংশগ্রহণ করছে, মিনিমাম 4 জন, 5 জন বা 10 জন শিক্ষার্থী এখানে নেবেন, তাতে ভালো হয়। এবার তাদের মধ্যে তার বিষয় দেওয়া হলো একটা অন্তর্দৃষ্টিমূলক শিখন পদ্ধতিতে, এটা যে কনস্ট্রাকটিজম বা নিমিত্তবাদী শিখনের ধারণা গঠন। অর্থাৎ এখানে তাদের বিষয় নির্বাচন, এটা নির্বাচিত স্থান হচ্ছে দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান বিভাগ। এখানে দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান বিভাগ এখানে যেটা নির্বাচন করা হয়েছে, মানে এখানে আপনার বিদ্যালয়ের নাম, শ্রেণী হচ্ছে দ্বাদশ শ্রেণী হবে এখানে। হুম, দ্বাদশ শ্রেণী নির্বাচন করা হয়েছে, বিভাগ হচ্ছে শিক্ষা বিজ্ঞান, এডুকেশন বিভাগ এখানে আহ, নির্বাচন করা হয়েছে এবং সেখানে কতজন অংশগ্রহণ করছে সে অংশগ্রহণ শিক্ষার্থীদের তালিকা লিখতে হবে। এবার এখানে বিষয়, তাদেরকে নিমিত্তবাদী শিক্ষণ, আপনি এটা আহ, তাদেরকে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ পদ্ধতিতে, হ্যাঁ, কনস্ট্রাকটিজম, এটা নিয়ে আপনি ক্লাস করালেন, ঠিক আছে। মানে সিচুয়েশনটা এমন হবে যে আপনি 12 শ্রেণীদেরকে এটা পড়ালেন যে কিভাবে এটা নিমিত্তবাদ শিখনটা কি, নিমিত্তবাদ শিখনটা কিভাবে গঠন করা হয়, ইত্যাদি ইত্যাদি আপনি ক্লাস করালেন। এবং শিক্ষকের কাজ কি? শিক্ষক শিক্ষা বিজ্ঞান ক্লাসে সমস্ত শিক্ষার্থীকে 8টি দলে ভাগ করে দল গঠন করেন, 8টি ভাগে বিভক্ত করে দল গঠন করেন। এখানে 8টি ভাগে ভাগ করেছে। তো এখানে আমি যেহেতু 4টি ভাগে এখানে মোটামুটি 8টি দলে ভাগ করা হয়েছে, কিন্তু আমরা মোটামুটি 4টি দল পেয়েছি আমি, ঠিক আছে। তো 8টি দলে বিভক্ত করে দল গঠন করেন। তো 8টি হবে না, এটি হবে 4টি ভাগে, ঠিক আছে। এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা 4টি ভাগে হবে। তো এখানে 4টি ভাগে বিভক্ত করে দল গঠন করেন। শিক্ষক প্রতিটি দলের একটাই প্রশ্ন, নিমিত্তবাদী শিখন কি সে সম্পর্কে দলগত আলোচনার মাধ্যমে ধারণা গঠন করতে বললেন এবং আলোচনা শেষে প্রতিটি দল থেকে সিদ্ধান্ত বলার জন্য নির্দেশ দিলেন। প্রত্যেকটা দলে একটা করেই প্রশ্ন করলেন যে নিমিত্তবাদী শিখনটা কি। এবং শিক্ষার্থীদের প্রতিটি দলের জন্য দেওয়া বিষয়টিকে নিয়ে আলোচনা করার পর কিছু সিদ্ধান্তে পৌঁছানো। যেমন প্রথম দল বলল নিমিত্তবাদী হলো একটি শিখন পদ্ধতি বা শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থী নিজেই নিজের জ্ঞান বা বিষয়গত ধারণা নির্মাণ করে। দ্বিতীয় দল বলল যে এটি এরূপ একটি শিক্ষার প্রক্রিয়া যেখানে শিক্ষার্থী সমস্ত কাজটি সক্রিয়ভাবে সম্পূর্ণ করে স্বতঃস্ফূর্তভাবে করে। তৃতীয় দল কি? এই পদ্ধতিতে শিক্ষার্থীর যে জ্ঞান অর্জিত হয় তা শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভর করে। এবং চতুর্থ দল, এই পদ্ধতিতে শিক্ষার্থী যেহেতু নিজে নিজে শেখে সেহেতু শিক্ষক এখানে নির্দেশক বা পর্যবেক্ষকের ভূমিকা পালন করে, পরোক্ষ নির্দেশনা দেন এবং এটি সমস্যা সমাধানমূলক শিখনের সঙ্গে যুক্ত।
এখানে একটা প্রশ্ন হতে পারে যে এটা তো এডুকেশনের উপর বেস করে প্র্যাকটিক্যামটি করা হয়েছে, তাহলে ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স, বিজ্ঞান, বাংলা সেসব ক্ষেত্রে কি? দেখুন, এটা এডুকেশনের উপর বেস করে করা হলেও যে এখানে যে সিস্টেমটা আছে সেটা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই এই বিষয়টা। কারণ সমস্ত সাবজেক্ট করতে গেলেই অন্তর আহ, অন্তরমূলক শিক্ষা, অ- আহ, এই এই শিক্ষার পদ্ধতিটা, নিমিত্তবাদী শিখন প্রশ্নটা সবার ক্ষেত্রেই আছে। সমস্ত শিখন ক্ষেত্রেই এটা আছে। আর এডুকেশনের উপর করা হয়েছে, তার মানে যে শুধুমাত্র এডুকেশন সাবজেক্টের জন্য নয়, এর সমস্ত সাবজেক্টের শিক্ষার্থীরাই এই এই সিস্টেম ফলো করে এই প্র্যাকটিক্যামটি করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তবে এখানে আপনি এক একজনের উত্তরটা এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। উত্তরটা বিভিন্ন রকম হতে পারে, তাদের থেকে উত্তরটা যদি চাওয়া হয়, তারা যেভাবে উত্তর দিবে সেই উত্তরটার বেসিসে এটা লেখা যেতে পারে। এবার সিদ্ধান্ত গ্রহণ। শিক্ষক উপসংহারে বললেন যে নিমিত্তবাদী শিখন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা পূর্ব অভিজ্ঞতার আলোকে স্বতঃস্ফূর্তভাবে সমাধান বা ধারণা নির্মাণ করে। দলগত আলোচনার মাধ্যমে তারা তথ্য এবং অভিজ্ঞতা ভাগ করে যৌথ সিদ্ধান্তে পৌঁছায়। এতে সমস্যা বিশ্লেষণ, মতামত বিনিময়, বিনিয়োগ, সমাধান খোঁজার সুযোগ মেলে, ইত্যাদি ইত্যাদি। তার সিদ্ধান্ত কি হলো? সিদ্ধান্ত হলো যে এটা তাদের একটা প্রবলেম, এটা দেওয়া হলো, প্রশ্ন দেওয়া হলো। সেই প্রশ্নের উত্তরে তারা কি করলো তারা সেটা এখানে লিখতে হবে, এবং সিদ্ধান্তে কি পৌঁছানো হলো সেটা এখানে লিখতে হবে। প্রথম সিচুয়েশনটা এখানে সমাপ্ত। নেক্সট সেটা হচ্ছে পরিস্থিতি টু, সিচুয়েশন টু। এখানে এখানে যে ক্লাস নেব সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী ক্লাস। এবার আমরা 12 ক্লাস করানো হলো, কিন্তু বিদ্যালয়ের নাম, শ্রেণী পঞ্চম, বিভাগ ক খ গ ঘ হবে, এটা বিভাগ দেবেন, এবার অংশগ্রহণকারী শিক্ষার্থীর নাম। এবার বিষয় হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন পদ্ধতিতে নামতা শেখার বা যোগ শেখার নতুন পরিস্থিতি বা পদ্ধতি উদ্ভাবন। ঠিক আছে, অন্তর্দৃষ্টির পদ্ধতির মাধ্যমে নামতা শেখা বা যোগ শেখার নতুন পরিস্থিতি বা পদ্ধতি উদ্ভাবন। এবার তাদেরকে শেখানো হলো, তারা এবার এটা অ্যাপ্লাই করবে। বিষয়টা এরকম যে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানানো হলো। এবার তাদেরকে বলা হলো, তোমরা এবার ক্লাস 5-এ গিয়ে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ পদ্ধতির উপর বেস করে নতুন পরিস্থিতি বা নতুন পদ্ধতি উদ্ভাবন করে নামতা শেখাও। মানে একটা প্রজেক্ট দেওয়া হলো, প্রজেক্ট বেসিস এটা। তারা কি করবে? নির্বাচিত শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর গণিতের ক্লাস, দুজন শিক্ষার্থীর বা শিক্ষণ আহ, বন্ধু শিক্ষণ বা পেয়ার টিউটরিং সম্পূর্ণ হয়েছে। এখানে 9 ঘরের নামতা বা 9 ঘরের যোগ দক্ষ শিক্ষার্থী তার অদক্ষ বন্ধু শিক্ষার্থীকে শেখাতে সাহায্য করছে। এখানে পঞ্চম শ্রেণীর ক্লাসে গিয়ে তার এখানে ক্লাসে গিয়ে সেই 12 শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলা হলো, তোমরা এবার কি করবে? তোমরা এবার পঞ্চম শ্রেণীর 9-এর ঘর নামতা বা 9-এর ঘরের উপর যোগটা, নামতার ছন্দে যোগ করা তুমি শেখাবে। কি করে শেখাবে সেটা তুমি জানো। তারা কি করবে? শিক্ষকের কাজ, শিক্ষক শ্রেণীকক্ষে একজন দক্ষ শিক্ষার্থী একে ঘরের নামতা যায় না, বন্ধু শিক্ষণ পদ্ধতিতে একে ঘরের নামতা বা 9-এর ঘরের নামতা বা 10-এর ঘরের নামতা বা যোগ তিনিটা শেখাবেন। শিক্ষার্থীর কাজ কি? তাদেরকে দেওয়া হলো, শিক্ষকের কাজ দেওয়া হলো। এবার একজন দক্ষ শিক্ষার্থী, একজন অদক্ষ শিক্ষার্থী বারবার চেষ্টার পরও 9-এর সঙ্গে যে কোনো সংখ্যা যোগ করার নিয়ম বুঝতে পারছো না। অদক্ষ শিক্ষার্থী বারবার বোঝানোর পরও সে ভুল করছিল। পরে দক্ষ শিক্ষার্থী নতুন একটি কৌশল উদ্ভাবন করে। দক্ষ শিক্ষার্থী লক্ষ্য করে যে 9-এর সঙ্গে কোনো সংখ্যা যোগ করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করা যায়। উদাহরণস্বরূপ, 9+2 11, 9+3 12, 9+4 13, 9+5 14, 9+6 15। অর্থাৎ 11, 12, 13, 14, 15। তাকে যদি ঠিক এরকম ভাবে যোগগুলোকে শেখানো হয়, এটা নতুন প্যাটার্ন, নতুন একটা ধারণা। ঠিক আছে, এই যে আবিষ্কার করলো যে যোগফলের এককের স্থানটি সর্বদা যোগ হওয়ার সংখ্যার একক থেকে কম হয়। হ্যাঁ, যেমন এই 9-এর সঙ্গে 2 যোগ করলে 1 যোগ হলো। তবে তার সঙ্গে একের সঙ্গে 1 যোগ করতে, তার সঙ্গে 11 হলো। 9-3 12, 13, 14, 15। ঠিক আছে, এইভাবে যোগ হওয়ার পর এককের থেকে কম হয়। হ্যাঁ, এইভাবে একটা দক্ষ একটা মানে আবিষ্কার,
আবিষ্কার পদ্ধতি প্যাটার্ন আবিষ্কার সেটা হচ্ছে অন্ত সেটা হচ্ছে আম, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল। এই কৌশলের উপর বেস করে এটি করা। তাহলে দর্শকের স্থানটি যোগ হওয়ার এককের থেকে বেশি হয়। এখানে তো বলা হচ্ছে যে প্রথমে এই যে একক দশক, একক দশক একক থেকে কম হয়। প্রথম স্থানটি সর্বদা যোগ হওয়া সংখ্যার একক স্থান থেকে কম হয়, এটা কমই সবসময় থাকছে। আবার দশকের স্থানটি যোগ হওয়ার এককের থেকে বেশি হয়। হুম এটা আবিষ্কার করা হচ্ছে যে এই কৌশল অনুসরণ করে অদক্ষ শিক্ষার্থী সহজেই নয়ের সঙ্গে সংখ্যা যোগ করার পদ্ধতি রপ্ত করতে পারে। নতুন পদ্ধতি তার শেখাকে সহজ ও কার্যকর করেছে। দক্ষ শিক্ষার্থীর সৃজনশীলতার একটি সফল উদাহরণ। মূল্যায়নটা কি? পর্যবেক্ষণলব্ধ তথ্যের বিশ্লেষণ দ্বারা যে সমস্ত সিদ্ধান্ত পাওয়া যায় তা হলো নামতা শেখা বা যোগ শেখার পদ্ধতি, উদ্ভাবনী পদ্ধতি, সাধারণীকরণের ব্যবহার, সহজীকরণের মাধ্যমে শেখা, উদ্ভাবনী শিক্ষা পদ্ধতি। তবে এখানে সংক্ষেপে দেওয়া আছে, একটু বিস্তারিত লিখতে হবে। অর্থাৎ যে সিচুয়েশন গুলো লক্ষ্য করা গেছে, যে সিচুয়েশন গুলো তথ্য সংগ্রহ করা গেছে তার উপর বেস করে মূল্যায়নটা করতে হবে। অর্থাৎ এখানে একটু ব্যাখ্যা করতে হবে। নেক্সট হচ্ছে উপসংহার এবং উপসংহার বা সিদ্ধান্ত। আপনি কি সিদ্ধান্ত এলেন বা কি এখানে আপনি কি পেলেন এই প্র্যাকটিক্যামের উপর বেস করে সেটাই লিখতে হবে। নেক্সট হলো রেফারেন্স। আপনি প্র্যাকটিক্যামটি করতে গেলে কি কি আপনি বই ব্যবহার করেছেন এবং সেখানে আর কি কি তথ্য সংগ্রহ করেছেন, কোথা থেকে কি সংগ্রহ করেছেন সেটা রেফারেন্সে এখানে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি একটা প্যাটার্ন বা সিস্টেম, একটা সহজ পদ্ধতি, ফরম্যাট, যার উপর বেস করে আমাদের এই প্র্যাকটিক্যামটি আমরা করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং যদি আমাদের প্র্যাকটিক্যামটি আপনি ফুল ভার্সন কিনতে চান তাহলে এটি আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ওয়েবসাইট লিঙ্ক। তাছাড়া কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই কমেন্ট সেকশনের লিঙ্ক থেকেও এটা আপনি পারচেস করতে পারবেন। বেঙ্গলি, ইংলিশ, হিন্দি ভার্সন, তিনটি ভার্সনে আমাদের প্র্যাকটিক্যাল রয়েছে। সবশেষে প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে প্রেস করে রাখবেন যাতে আমাদের ক্লাসগুলো নোটিফিকেশন আপনি পেতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় থাকার জন্য, এবং সকলকে আবারও অনেক ধন্যবাদ আমাদের আলোচনাটি শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।